সিনিয়র অধ্যাপক মামুন স্যার, মঞ্চ ভূমিষ্ঠ জাস্ট নওগাঁর খুব কাছের একটি জেলা বগুড়া জেলা। সেই বগুড়া জেলার যে বিশ্ববিদ্যালয়টি 2001-এ আইন পাশ হয়েছে, 2025-এ 3 তারিখে ভিসি নিয়োগ হয়েছে, 4 তারিখে যোগদান করেছে। 24টি বছর অপেক্ষা করতে হয়েছে বগুড়াবাসীকে তাদের বিশ্ববিদ্যালয়ের জন্য। সেই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর কুদরতে জাহান এসপি মহোদয় ছিলেন, চলে গেছেন। এখানে মঞ্চে রাজনীতিবিদরা আছেন, বিশেষ অতিথিবৃন্দ আছেন, প্রতিষ্ঠাতা সভাপতি আছেন, আমার সামনে ভূমিষ্ঠ অতিথিবৃন্দ আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, এবং আমার সবচেয়ে যে জায়গা থেকে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমার ক্লাসরুমের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। আমি একটু সবার কাছে 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আপনারা দয়া করে কেউ কথা বলেন না। এই যে বোনেরা, এই যে মাঝখানে, হ্যালো, এই যে মাঝখানে স্বেচ্ছাসেবকরা কোনো ফর্ম দেবেন না, একদম ফর্ম দেওয়া বন্ধ। আমি 5 মিনিটের বেশি বক্তব্য দিব না, একদম কেউ কোনো কথা বলবেন না, খারাপ লাগবেন আমার বক্তব্য শুনতে। আমি মামুন স্যারকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে উনি নওগাঁর এমন একজন মানুষ যে ওনার নওগাঁর নোয়াখালী বলা যায় আর কি। এই কারণে যে আমি ভিসি হওয়ার পরে ওই যে উনি তো জানেন ওনার ছাত্ররা সব ভিসির চেয়ে অন্য কিছু হলে একটু বেশি চালাকি হয়, কোন চেয়ারে বসবে কোন চেয়ারে বসবে না, কি করবে না করবে, এগুলো নিয়ে আমরা একটু ইনফেরিয়রিটি সুপেরিয়রিটি কমপ্লেক্সে ভুগি। স্যার নিজে আমাকে ফোনটা বললো, হাসপাতাল তুমি ভিসি হিসেবে জয়েন করেছো, আমি খুশি হয়েছি। আমি বললাম বাপরে বাপ। স্যার ফোন দিয়েছে, নাম শুনেছি, সিনিয়র মানুষ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলা করেন, বিভিন্ন ভাবে তাদের নাম শুনেছি। কিন্তু একজন মানুষ এত সহজ সরল হতে পারেন, একজন মানুষ এত বিনয়ী হতে পারেন, একজন মানুষ এত বন্ধুবাৎসল্য হতে পারেন, এটি আমাকে না দেখেই উনি অভিভূত করলেন এবং ওনার আচরণ দিয়ে। এবং প্রত্যেকটা স্টেজে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোথায় কি হচ্ছে, কোথায় তার কষ্ট, কোথায় তার বাধা, কোথায় তার বিপত্তি, প্রত্যেকটি সিঙ্গেল ইস্যুতে স্যার আমার সাথে এখনো যোগাযোগ করেন, কথা বলেন। এবং নিজে যখন নওগাঁর মানুষদেরকে আমি একেবারেই পারিনি ঢাকা পর্যন্ত নিয়ে যেতে, তখন মামুন স্যার নিজে তার গাড়ির তেল পুড়িয়ে ইউজিসিতে গিয়েছেন, নওগাঁয় শিক্ষা কার্যক্রম চালু করার জন্য একাই লড়াই করেছেন। আমি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্যারকে স্যালুট জানাই, সাধুবাদ জানাই যে এরকম নওগাঁবাসী আরো অনেকগুলো নওগাঁবাসী জন্মগ্রহণ করুক, একতাবদ্ধ হোক, ঐক্যবদ্ধ হোক নওগাঁর উন্নয়নের জন্য। আমি স্যারকে মজা করে বলছিলাম, স্যার আমার বাড়ি তো বগুড়া, আমার একটু অ্যাসোসিয়েট মেম্বার বানানো যায় না নওগাঁ সমিতি? আমি তো 4 বছরের জন্য আসি, যদি নিজেকে থাকে আর যদি সবকিছু ঠিকঠাক থাকে 4 বছর তো থাকবো, যতক্ষণ পর্যন্ত নওগাঁর মানুষ লাঠি দেয় না তারা। আর আমি তো বলেছি যে নওগাঁর প্রেমে পড়ে গেছি, প্রথম বক্তৃতায় বলেছিলাম, এই মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম। আসলেই প্রেমে পড়েছি এই কারণে যে গত ঈদের 1 দিন থেকে আমি নওগাঁর বিখ্যাত আম, এই যে কি নাক ফজলি, এই নাক ফজলি আম খাচ্ছিলাম। যে এই আমের সুস্বাদু মিষ্টি ভোগ করে সেই নওগাঁবাসীর প্রেমে না পড়ে থাকা খুব খুব কঠিন কাজ। তা আমি তো সেই কঠিন কাজটা তো করতে পারি না, এই জন্য বহু আগে দেখেন আমি আজকে এখানে আমার এক ভাই এখানে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চমৎকার কথা বলেছেন, এখানে দাঁড়িয়ে কথা বলে কষ্টের কথা বলেছেন যে 12 জন মানুষ উনি এক জায়গায় করতে পারেননি, একজন নাম জানেন না। আমি তাহলে আমার অভিজ্ঞতাটা একটু বলি। আমাকে বগুড়ার নোয়াখালী বলা হয় আর কি। আমি বগুড়ার মানুষ খুঁজে পেলে খুঁজে 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 বের করি। ইদানিং যেটা খুঁজে বের করি, নওগাঁর মানুষকে খুঁজে বের করি। যে নওগাঁর জয়েন্ট সেক্রেটারি আছে জিয়া ভাই, আপনাদের সাবেক এমপির ছেলে, হোম সেক্রেটারিতে আমি ওনাকে খুঁজে বের করছি যে নওগাঁ ভাই। আমি নওগাঁর একজন ডিএস আছে টিপু, তোফায়েল আহমেদ টিপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি তাকে খুঁজে বের করি। এখানে সরল আছে, আমি তাকে খুঁজে বের করি। হাবিল আছে রেলওয়েতে, খুঁজে বের করি। আরো নওগাঁতে আমি খুঁজি। তাহমিনা আব্বাসের ম্যাডাম ছিলেন আপনাদের পিএসসির চেয়ারম্যান, নওগাঁর মানুষ, ওনার সাথে আমার যোগাযোগ। আমি নওগাঁর মানুষকে খুঁজি। কুদরতকে খুঁজে খুঁজে বগুড়া নিয়ে গেছি, চলো যাই বগুড়ায় যাই, নওগাঁর মানুষকে নিয়ে যাই। বগুড়ার মানুষ খুব ব্যাপার যে বগুড়ায় কি লোক ছিল না? আমি চিন্তা করুন, কুদরতের মতো অধ্যাপক কুদরতের মতো এত সজ্জন মানুষ, তরুণ গবেষক আমি কোথায় খুঁজে পাবো যে অন্তত আমার বগুড়াবাসীর সারা জীবন লড়াই করেছি বগুড়া একটি বিশ্ববিদ্যালয় হবে, সেই বিশ্ববিদ্যালয়ে কুদরতের হাত দেওয়া পথ চলাটা মসৃণ হবে, নওগাঁর মানুষ আলোকিত হবে, সেইটুকু আমি চেয়েছি। কারণ নওগাঁর মানুষ তোমাকে ভালোবেসে বরণ করেছে, আমার তো দায়িত্ব নওগাঁর মানুষকে সেই সম ভালোবেসে সেখানে বরণ করা।
আমি আমার কষ্টের কথা যেটা বলছিলাম মামুন স্যার, আমি নওগাঁর ছাত্র বন্ধুরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনি জানেন তাদের পেছনে আমি দৌড়িয়েছি অন্তত 3 বার। গাড়ি ছিল না স্যার, অটোতে গিয়েছি, রিক্সায় গিয়েছি, মেট্রোতে চড়েছি, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ক্লাসরুমে থাকবে বলে এই আশায়। আমার যে সমস্ত মেধাবী ছাত্রদের কাছে বৃত্তি দেওয়া হবে, আমার খুব ভালো লাগতো যদি আমার শ্রেণীকক্ষের ছাত্র হতে পারতো এই সন্তানরা। আমি চেয়েছিলাম সেটা, আমি চেয়েছিলাম, এখনো হাল ছাড়েনি আমি। মেডিকেল কলেজ বন্ধ হবে কেন, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ তো কেউ কেউ নিয়েছিলেন, মামুন স্যার জানেন, বসে বসে কথা হচ্ছিল। তবে এখন সেটি খুব সহজ হবে না। যদি জাতীয় নির্বাচনটা হয়ে যায়, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে, কথা দিচ্ছি আমরা, মামুন স্যার এখানে আছেন, ওনার নেতৃত্বে নওগাঁ বিশ্ববিদ্যালয় অত্র অঞ্চলের সবচেয়ে প্লেস অফ এক্সিলেন্স এবং একটা উৎকৃষ্ট বিদ্যাপীঠে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। সেই স্বপ্ন আমরা দেখি। মামুন স্যার থাকবেন আমাদের পাশে। আমি মামুন স্যারের কাছে, নওগাঁবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি। মামুন স্যার আগ্রহ প্রকাশ করলেন, হাসনাত তুমি নওগাঁ বিশ্ববিদ্যালয় আমাকে সিন্ডিকেট মেম্বার বানাবেন না? আমি বললাম, স্যার এই মক্কার লোক হজ পায় না, নর্থ বেঙ্গল লোকের সবচেয়ে বড় সমস্যা হলো যে এরা যখন কাজ হয়ে যায় তারপরে এদের ঘুম ভাঙবে। নোয়াখালীর লোকের ঘুম ভাঙে কিন্তু অনেক সকালে, কাজ শুরু হওয়ার আগে। আচ্ছা স্যার, আজ থেকে 1 সপ্তাহ আমার সিন্ডিকেট মেম্বার হয়ে গেছে, আমি দুটো ঠিক পাই, সেই দুটো তো স্যার হয়ে গেছে, কি করে দেবো? আপনাকে 2 বছর ওয়েটিং এ থাকতে হবে। আমি কথা দিচ্ছি মামুন স্যার আমার পাশে থাকবেন। আমি চাইবো মামুন স্যারকে, মামুন স্যার থাকবেন কিনা আমি জানি না, তবে না চাইতেই কিন্তু প্রত্যেকটি কাজে উনি থাকেন। এখনো যেখানে যার সাথে দেখা হোক নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পক্ষে কথা বলেন, আপনাদের পক্ষে কথা বলেন, নওগাঁর মানুষের পক্ষে কথা বলেন। আমার তো সাহস একটা বেড়ে গেল, শক্তি তো বেড়ে গেল যে বগুড়ার ভিসি নওগাঁর মানুষ, উনিও নওগাঁর পক্ষে কথা বলবেন, আমি দাঁড়িয়ে বগুড়ার পক্ষে কথা বলবো। এই যে 2 হাত 4 হাতে পরিণত হলো, আমি আশাবাদী যে আগামী দিনে বগুড়া এবং নওগাঁ সমান তালে তাদের শিক্ষা বিস্তারে স্বাধীনতার পরে যেভাবে বঞ্চনা করা হয়েছে, তিলে তিলে দূরে সরে দেওয়া হয়েছে। আপনি বড় বড় লোকেরা, বড় বড় মন্ত্রী মহোদয়রা, উপদেষ্টা মহোদয়রা নওগাঁর সেই সুগন্ধি চালের পোড়াও খাচ্ছেন, আর নওগাঁর মানুষরা তাদের বিশ্ববিদ্যালয়ে তাদের সন্তানকে পড়াতে পারছেন না। একবার চোখ বন্ধ করে ভাবার জন্য অনুরোধ করবো যে আপনারা নওগাঁর মানুষকে কিভাবে বঞ্চনার শিকার পরিণত করছেন। নওগাঁর সুস্বাদু আমের রাজধানী নওগাঁ পরিণত হয়ে গেছে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ কিন্তু আর নাই। আমের রাজধানী নওগাঁ, সেই আম দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে সমাদৃত হচ্ছে, সেই আম আপনারা খাচ্ছেন। আর সেই কৃষকের সন্তান আমার নওগাঁ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারবে না, এটি তো হতে পারে না, এটি হওয়া উচিত নয়। আমার পাহাড়পুরের ইতিহাস বিশ্বের 2য় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় পাহাড়পুর দাঁড়িয়ে আছে। আমার কুসুম্বা মসজিদ, আমার আলতা দিঘি, আমার কত ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই নওগাঁ। সেই নওগাঁয় বিশ্ববিদ্যালয় 2023 সনে হয়েছে। 23 সনে নওগাঁর আপনাদের সন্তান ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আমি 2য় ভাইস চ্যান্সেলর পারিনি, তবে শুধু এইটুকু বলি যে আমি হাল ছাড়িনি, আমি হাল ছাড়িনি। এখানে একজন মানুষ আছে যিনি আমার অনেকগুলো কাজের সাক্ষী, আপনাদেরই ভাই কুদ্দুস ভাই এখানে আছেন, আপনাদের নওগাঁ মডেল টাউনে। আমি তাকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি যেন নওগাঁ বিশ্ববিদ্যালয় অন্তত একজন মানুষ সাক্ষী থাক, যে কেউ যেন বলতে না পারে যে বগুড়ার একজন ছেলে আসছিল এখানে বড় বড় বক্তৃতা দিয়ে যায় কিন্তু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো কাজ করেনি। আমি 1 সেকেন্ড আমার পরিবারের জন্য ব্যয় করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু করা। এটা আমার নৈতিক দায়িত্ব, এবং সেই দায়িত্ববোধ থেকে ঈদের 1 দিন আগে আমার সন্তানরা বলে তোমার ফার্স্ট প্রায়োরিটি নওগাঁ বিশ্ববিদ্যালয়। আমরা সন্তানরা, আমার 2 মেয়ে বলে, আমার স্ত্রী বলে যে তোমার প্রায়োরিটি লিস্টের 1ম নম্বরে হলো পরিবার নেই, তোমার বিশ্ববিদ্যালয় আছে। ওরা কষ্ট পেয়েছে কিন্তু আমি আনন্দিত হয়েছি, এবং ওই রাতে আমার ভালো ঘুম হয়েছে যে সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা যে দায়িত্ব আমাকে দিয়েছেন, সেই দায়িত্বটাকে আমি ইবাদত হিসেবে গ্রহণ করতে পেরেছি, এবং সেই দায়িত্বকে আমার কাজের প্রায়োরিটি লিস্টের 1ম নম্বরে দিতে পেরেছি। এর চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আমি তার নই। যেটার সার্টিফিকেট দিয়েছে আমার নিজের সন্তানেরা, আমার নিজের স্ত্রী। এটি আমি নওগাঁবাসীর সাথে শুধু এতটুকু অনুরোধ করবো যে আমি ইউজিসিতে গিয়েছি, মহামান্য রাষ্ট্রপতির কাছে পর্যন্ত গিয়েছি। কুদ্দুস ভাই বঙ্গভবনের গেটে, তার গেটে করে আমাকে নামিয়ে দিয়ে আসছেন, সাথে গাড়ি ছিল না, রিক্সায় যাবো। কুদ্দুস ভাই বললেন যে রিক্সায় যাবেন বঙ্গভবনে? আমি রিক্সায় গেলাম না কি গেলাম। আমার এক শিক্ষক বলতেন ইঁদুর সাদা না কালো, সরি বিড়াল সাদা কি কালো সেটি গুরুত্বপূর্ণ নয়, বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা সেটি গুরুত্বপূর্ণ। তা আমি বঙ্গভবনে যাবো, উনি বিশ্ববিদ্যালয়ের আচার্য, ওনার কাছে যাবো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু করার জন্য। আমি গাড়ি নিয়ে গেলাম না রিক্সা নিয়ে গেলাম, তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হলো যে আমি ওনার পর্যন্ত পৌঁছতে পারলাম কিনা।
আমি পৌঁছতে পেরেছিলাম। তিনি নওগাঁবাসীর পক্ষে ওনার অফিসিয়াল প্ল্যানের উপরে ডিও লেটার দিয়ে শিক্ষা সচিবকে বলেছেন নওগাঁ বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম চালু করা হোক। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি সেদিন। আমার মামুন স্যার বলছিলেন ওনার একজন কলিগ, আমার কলিগ ইউজিসির সদস্য, যে ভবন না হলে নাকি একাডেমিক কার্যক্রম চালু করা যাবে না। আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমিও আপনার মতো চাই যে নওগাঁ বিশ্ববিদ্যালয় ভবন তৈরি হবে। অর্থ দেন, টাকা দেন, জমি দেন, আমরা করতে চাই, কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশের ইতিহাস বলছে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম যে বিশ্ববিদ্যালয়টি করেন তার নাম ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়। সেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি। সেই বিশ্ববিদ্যালয়ের 3টি ভাড়া বাড়িতে তার একাডেমিক কার্যক্রম চালানোর পরে তারপরে মূল ক্যাম্পাস শান্তিদাঙ্গা দুলালপুরে পায়। এই মুহূর্তে 14টি বিশ্ববিদ্যালয়, আমি যদি একে একে নাম বলি, আমার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ, আমার কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, আমার লালমনিরহাট অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিশ্ববিদ্যালয়, তারপরে সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। এই সমস্ত বিশ্ববিদ্যালয় যদি ভাড়া বাড়িতে একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারে, আমার প্রশ্ন হলো যে কেন নওগাঁ বিশ্ববিদ্যালয় তার ভাড়া বাড়িতে একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না? যে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য আমার 1580 জন সন্তান রক্ত দিল, তার মধ্যে নওগাঁর সন্তান বড় হয়ে গেছে, তারা ঢাকাতে আত্মাহুতি দিয়েছে। সেই নওগাঁর সন্তানদের রক্তের মধ্য দিয়ে যে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করলো, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে গেলাম। সেই বৈষম্যহীন বাংলাদেশে যদি নওগাঁবাসী বৈষম্যের শিকার হয়, আমরা যাব কোথায়? প্রতিকার কার কাছে চাইব? প্রতিকার যাওয়ার তো জায়গা আমাদের নেই। সেখানেই থেমে থাকিনি। গত সপ্তাহে যেদিন কুদ্দুসে যান ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন, ও তো বগুড়ার কথা বলতে চায়। আমি ওকে থামিয়ে দিয়ে আপনাদের সন্তানকে আমি শুধু নওগাঁর কথা বলতে চাইলাম বেশি বেশি করে, যে স্যার আমি সকল প্রস্তুতি সম্পন্ন, আমি একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে চাই। ও ব্যাপারটা দেখো যে বড় ভাই বলতেছে, আমি একটু চুপই থাকি, মাত্র তো শুরু হচ্ছে। এবং উনি কথা দিয়েছেন, কতজন শুনেছেন, উনি কথা দিয়েছেন যে ঈদের পরে ফার্স্ট ওয়ার্কিং ডেতে নওগাঁ বিশ্ববিদ্যালয় জুড়ে একাডেমিক কার্যক্রম পরিচালনা করা যায়, সেজন্য উনি ওনার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। হাল ছাড়িনি, চেষ্টা করছি, তবে কষ্ট হয় যে নওগাঁর যে ডাক্তার ইস্কিন্দার ভাই বলে গেলেন, এখানে বললে চলে গেছেন দেখি না, আছেন বক্তৃতাতে চলে গেছেন। আমার নান্দ ভাই এখানে আছেন, গরম গরম বক্তৃতা দিলেন রাজনীতিবিদরা। আমি সাংবাদিক বন্ধুরা এখানে আছেন। আমি একটা আপিল করেছিলাম যে আপনারা একটু যান ইয়েতে ইউজিসিতে, আপনাদের যিনি ইউজিসির চেয়ারম্যান তিনি নিয়ে দিয়েছেন নওগাঁতে, তাহলে তার আমি উনি নওগাঁর বিআই, আপনারা একটু যান, আমি একা পাচ্ছি না, আপনারা একটু কথা বলেন। আমি নওগাঁর ছাত্রবন্ধু যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে বলেছিলাম, এবং আপনাদের নওগাঁর বৈষম্য বিরোধী এবং এনসিপির সবচেয়ে বড় একজন মেধাবী মুখ মনিরা, শারমিন মনিরা, তার কাছে আমি অজস্রবার ফোন দিয়েছি। ভালো মেয়ে, মেধাবী মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাকে বলেছি বাবা তুমি দেখো। সে দেখতে চেয়েছে, এখনো হাল ছাড়েনি। আমি নাহিদ সাহেবের কাছে গিয়েছি এই নওগাঁর সন্তানদেরকে নিয়ে, আরমান নামে ছেলে ছিল, তাদেরকে নিয়ে ডক্টর নাহিদ আমার ছাত্র তুল্য, তার বাড়িতে গিয়েছি নওগাঁ বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম পরিচালনা করার জন্য। যারা বলেন ডিসি স্যার চুপচাপ ঘুমাচ্ছে, ঘুমাই না। আমার গাড়ির মধ্যে সংসার, গাড়ির মধ্যে খাওয়া, গাড়ির মধ্যে থাকা, এক অফিস থেকে আর এক অফিসে ছুটি। খুশির খবর হলো যেদিন গেলাম সর্বশেষ ঈদের লাস্ট ওয়ার্কিং ডেতে, সেদিন দেখলাম যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান তৈরি করার জন্য আমরা অনেক কিছু করি, আমরা মাস্টার প্ল্যান তৈরি করি না। তা আমি যেহেতু ম্যানেজমেন্টের মানুষ, আমাদেরকে বলা হয় প্ল্যানিং ইজ দ্য ফার্স্ট ফাংশন অফ দ্য এনি কাইন্ড অফ দ্য ম্যানেজমেন্ট। পরিকল্পনা লাগে। সেই 50 বছরের পরিকল্পনা প্রণয়ন করার জন্য আমি ইউজিসি এবং সরকারকে সাধুবাদ জানাই যে আমি একটা প্রজেক্ট জমা দিয়েছিলাম, সেই প্রজেক্টটা অনুমোদিত হয়েছে। আশা করছি জুলাইয়ের যে কোনো মাঝামাঝি সময় সেটা টেন্ডারে যাবে, এবং এর 50 বছরের মাস্টার প্ল্যান এবং একাডেমিক এবং ইনফ্রাস্ট্রাকচারাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করে যাব, যে অন্তত যারাই পরবর্তীতে ভিসি হবেন তারা যেন এই মাস্টার প্ল্যান উপরে দাঁড়িয়ে এই বিশ্ববিদ্যালয়টাকে একটি বিশ্বমানের না হলেও অন্তত দেশের ভেতরে অন্যতম একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা যায়। আমি এটি বললাম, এই কথাটি মামুন স্যারকে এখন শুধু একটা কথা বলতে চাই। স্যার, নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে কাজটি করছেন এটি একটি ইবাদত, সরকারি জারিয়া। আল্লাহ নিশ্চয়ই বরকত আপনাকে দেবেন এবং বরকত দিয়েছেন। আমি স্যার আপনাকে অনুরোধ করব, আমি যখন শিক্ষা উপদেষ্টা স্যারের কাছে গেলাম তখন ওই নওগাঁর কথা শুনে কিছুক্ষণ
আবেগী হলেন এবং উনি বললেন আমার জীবনের সবচেয়ে মধুর সুখস্মৃতি হলো নওগাঁকে কেন্দ্র করে। আমি তখন একটু আরো জায়গায় ধরলাম তাকে যে স্যার সেই আপনার সুখস্মৃতি সমৃদ্ধ নওগাঁ বিশ্ববিদ্যালয় আপনি থাকতে স্যার এটি পিছিয়ে যাবে, এটা হতে পারে না। আমি মাউন্ট স্যারকে অনুরোধ করবো 15 তারিখে অফিস করবে। আপনি স্যার ঢাকায় যারা আছেন বাপার সেক্রেটারি আছেন আপনার 3 বা 4 সদস্য বিশিষ্ট কমিটি করে আপনারা যদি স্যার একটা লিখিত দিতেন নওগাঁবাসীর পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান থাকে যে আমরা এসেছি নওগাঁর মানুষের পক্ষ থেকে, আজকে ম্যান্ডেটটা যদি আমরা সবাই হাত তুলে মামুন স্যারকে দিয়ে দিই একটু সবাই মিলে যে মামুন স্যার নওগাঁবাসীর পক্ষে একটি টিম নিয়ে উনি যাবেন সেখানে এবং উপদেষ্টা মহোদয়কে যে বাংলাদেশের 14টি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম পরিচালনা হতে হবে নামগুলো দিয়ে দেবো স্যার। তাহলে নওগাঁ বিশ্ববিদ্যালয় নয় কেন? মামুন স্যার আপনার সজ্জন একজন শিক্ষক, ওনারই করেন আপনার স্যার। অতএব এটি আমি বলার চেয়ে মামুন স্যার বললে সবচেয়ে বেশি ভালো হবে। কুদ্দুস ভাইকে সাথে নিয়ে যাবেন, আরো যারা ঢাকায় যেতে চাই, নান্নু ভাইরা আছেন, শুধু বক্তৃতা দিলে হবে না। ওই যে আমার ইয়ে ভাই আছেন, কি বলেন, ডাক্তার ভাই আছেন, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন। স্যার আমি একটু আপনার কাছে করজোড়ে নিবেদন করবো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনার ছোট ভাই হিসেবে যে আপনি অন্তত 20 তারিখের মধ্যে আবরার স্যারের সাথে দেখা করে অন্তত এই আপিলটা নওগাঁবাসীর পক্ষ থেকে যদি করেন, আপনার যে অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডের ষোলকলাপূর্ণ হয় যেটা বুঝাই সেটি স্যার হবে। আমরা নওগাঁর মানুষ যারা, আমি অ্যাসোসিয়েট মেম্বার নওগাঁর এবং নওগাঁর সন্তানরা আপনাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবো যদি আপনার নেতৃত্বে একাডেমিক কার্যক্রমের যে বন্ধ দরজা যদি খোলাতে পারি আমরা, সেটি হবে আজকের এই অনুষ্ঠানের ঈদ পুনর্গণের সবচেয়ে বড় অর্জন। আমি স্যার সেই আপিলটা আপনার কাছে রেখে গেলাম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু তরুণ প্রজন্মের সন্তানদেরকে বলতে চাই, পিএসসির চেয়ারম্যান ছিলেন নওগাঁর মানুষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রফেসর ফাইজুল ইসলাম ফারুকী স্যার, এই কেডিসির ছাত্র, উনি নওগাঁর মানুষ। তারপরে নওগাঁর ভাইস চ্যান্সেলর কুদরতে জাহান, এর আগে আবুল কালাম আজাদ ভাই ছিলেন নওগাঁর মানুষ। নওগাঁর অনেক বরেণ্য মানুষ চিকিৎসক এখানে আছেন, ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ। আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সমস্ত মানুষকে ছাপিয়ে যারা নওগাঁকে এখন পর্যন্ত বাংলাদেশে এবং আন্তর্জাতিক এরিনায় যারা আমাদের মুখ নামকে সমুজ্জ্বল করেছেন, সেই সমস্ত কৃষকদেরকে যারা ধান ফলায় কোন বাবা যারা যে সমস্ত কৃষকরা কোন প্রণোদনার কথা চিন্তা না করে ধান ফোলায় সুগন্ধি চাল উৎপাদন করে সারা বিশ্বে নওগাঁর মান সহায়ক সেটা কে বলে দেয়? কে দেয়? সরাসরি দেয়। একটা অনুষ্ঠানের মানে কিছু জানো না, এই কৃষকদেরকে যারা আমের মাধ্যমে নওগাঁবাসীকে মর্যাদাকে সমন্বিত করেছে এবং ধানের মাধ্যমে সমন্বিত করেছে, সেই কৃষকদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই কৃষকদের সন্তান যারা আজকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ যারা আজকে সুযোগ পেয়েছে, আগামী দিনে আরেকটি ফাইজুল ইসলাম ফারুকী, আরেকজন আমার মেয়েরা, আরেকজন তহমিনা বেগম, আরেকজন মামুন স্যার, আরেকজন ফাইজুল ইসলাম ফারুকী স্যার, আরেকজন কুদরতে জাহান, আরেকজন অধ্যাপক আরিফের জন্ম হবে এবং আরেকজন হচ্ছে আমাদের চারুকলা, উনি আছেন। এবং আমি আরেকটা কথা বলি, ভাইয়ের সহযোগিতা লাগবে। ভাই মাঝে মাঝে আমাকে ফোন দেয়, আমার যে মাস্টার প্ল্যানটা তৈরি হবে ইনফ্রাস্ট্রাকচার, তার মধ্যে দুটো জিনিস আমি সংমিশ্রণ করতে চাই, 3টা। একটা পাহাড়পুরের ঐতিহ্য, মহাস্থানের ঐতিহ্য, কুসুম্বা মসজিদের ঐতিহ্য। আমার যতগুলো ভবন হবে এই মাস্টার প্ল্যানের ভেতরে প্রত্যেকটি ভবনে এই ইতিহাসের এবং এই আর্কিওলজিক্যাল যে একটা ভিউ যে থাকার কথা সেটি থাকবে। মানুষ যেন বোঝে, মানুষ যেন 100 বছর পরেও চিন্তা করে যে আমরা ইতিহাসের সাথে বেইমানি করিনি, আমরা ইতিহাসকে ভুলে যাইনি। কারণ আমাদের দুর্ভাগ্য হলো যে ইতিহাসের সবচেয়ে বড় ট্রাজেডি হলো যে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। আমরা সেই শিক্ষাটা নিতে চাই, আমরা পথ চলতে চাই। এবং আমার ভাইকে শুধু এতটুকু কথা বলতে চাই, আমরা যে কথাগুলো বলি সেটি বিশ্বাস করি এবং সেই বিশ্বাসকে লালন করে আগামী দিনে নওগাঁ বিশ্ববিদ্যালয় গড়ার ক্ষেত্রে আপনার, আমার এবং এই সন্তানদের সমস্ত মতামতকে ধারণ করে আমরা পথ চলতে চাই, সেই আশাবাদ ব্যক্ত করে এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমার সন্তানরা আগামী দিনে এই নওগাঁর মুখকে আরো সমুজ্জ্বল করবে বিশ্ব দরবারে, সেই প্রত্যাশা রেখে পরিচয় শুধু এতটুকু না বললেই নয়, নওগাঁর মায়েরা কিন্তু অত্যন্ত স্মার্ট। আমি যতগুলো প্রোগ্রামে আসছি নওগাঁর মায়েদেরকে কিন্তু আমি দেখেছি মঞ্চের সামনে, মঞ্চের মাঝে, মঞ্চের শেষে। অতএব এই নারী নেতৃত্ব নওগাঁ থেকে বিকশিত হবে, তারা সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে অবদান রাখবে, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বিশেষ করে মামুন স্যার
আমাকে দাওয়াত দিয়ে গেলে সম্মানিত করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।